আমাদের জন্মের পরে বাবা মা আমাদের স্কুলে পাঠায়, এরপরে আমরা কলেজে পড়ি, তারপরে আমরা ইউনিভার্সিটিতে পড়ি। কেন? অনেকে বলবে আমরা জ্ঞান অর্জনের জন্য এইসব করি, কিন্তু আমরা বুকের ভেতরে সত্যি কথাটা সবাই জানি যে জ্ঞান অর্জনের সাথে আমাদের ট্র্যাডিশনাল এডুকেশনের কোনো সম্পর্ক নাই। যেই ছেলেটা আজকে অ্যাকাউন্টিং এ ব্যাচেলর করতে যাচ্ছে, ওই ছেলেটা এই কারণে অ্যাকাউন্টিং এ ব্যাচেলর করতেছে না কারণ ও ঘুমের মধ্যে এক্সেল স্বপ্নে দেখে, ও এক্সেলের কথা না ভেবে ঘুমাইতে পারে না। এক্সেলের সাথে বা অ্যাকাউন্টিং এর প্রতি ভালোবাসার সাথে ওর অ্যাকাউন্টিং পড়ার দূর দূরান্ত দিয়ে কোনো সম্পর্ক নাই। 99% মানুষের ক্ষেত্রে এটাই সত্য। তাহলে প্রশ্ন হলো, তারপরেও কেন অ্যাকাউন্টিং পড়তে যাচ্ছে? তারপরেও অ্যাকাউন্টিং এই জন্য পড়তে যাচ্ছে কারণ হয় ওর পরিবারের ধারণা অ্যাকাউন্টিং পড়লে ভালো একটা চাকরি হবে, অথবা ওর প্রায়র এক্সাম্পলস, ওর বড় ভাই, ওর বড় বোন, ওর আশপাশের মানুষজন কেউ একজন অ্যাকাউন্টিং এ পড়ছে বা কেউ একজন কাউকে অ্যাকাউন্টিং এ পড়তে দেখছে এবং দেখছে যে তার মোটামুটি একটা ভালো জীবনই হয়েছে। সো ধরে নিছে যে এই কারণে আমি যদি এই জিনিস পড়ি তাহলে আমারও ভালো একটা জীবন হওয়ার চান্স একটু বেশি। এর সাথে পড়াশোনার সাবজেক্টের প্রতি ভালোবাসার কোনো সম্পর্ক নাই। এই যে 9টা থেকে 5টা চাকরি করার একটা নেশা, এই যে একটা সুন্দর জীবন হবে আমার একজনের জন্য চাকরি করলে, এই ব্যাপারটা পুরোটাই কিন্তু একটা ট্র্যাপ। এবং আজকে আমি আপনাদের এই ট্র্যাপের গল্পই বলবো। চলুন শুরু করা যাক। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে, জার্মানির পতন হয়েছে এবং মিত্রপক্ষের যেসব মানুষজন ছিল তারা আস্তে আস্তে যে যার দেশে ফেরত আসা শুরু করছে। পুরো দুনিয়া আস্তে আস্তে নর্মালের দিকে আগায় যাচ্ছে। বড় বড় কোম্পানিরা এই সময়ে এই যে যুদ্ধ শেষ করে আসা মানুষজন ছিল এদেরকে লুফে নিচ্ছে, কারণ এরা ওয়ার হিরো। IBM বলেন, জেনারেল মোটরস বলেন, বড় বড় কোম্পানি যারা আছে সবাই এই সব মানুষজনকে বলতেছে যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা আমাদের কোম্পানিতে জয়েন করো এবং মৃত্যু পর্যন্ত তোমরা আমাদের কোম্পানিতেই চাকরি করবা, কোনো সমস্যা নাই। আমরা তোমাদের গাড়ি দিব, আমরা তোমাদের বাড়ি দিব, আমরা তোমাদের হেলথ ইন্স্যুরেন্স দিব, আমরা তোমাদের পেনশন দিব, কোনো কিছু নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা এবং আমরা তো একই পরিবার। হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদের চাকরি দিচ্ছি, তোমরা চাকরি করতেছো, বাট টুগেদার উই আর আ বিগ ফ্যামিলি। তো তোমরা আমাদের সাথে কাজ করো, তোমাদের আর কোনো টেনশন করতে হবে না, তোমরা অলরেডি একটা বড় কাজ করছো, তোমরা পৃথিবীকে জার্মানির হাত থেকে বাঁচাইছো। সবকিছু ঠিকঠাক চলতেছিল, মানুষজন মোটামুটি হ্যাপি, কাজ করতেছে, তারা সকালে অফিসে যাচ্ছে, রাতে অফিসে থেকে ফেরত আসতেছে। বাট আস্তে আস্তে আমরা একটা শিফট দেখতে পারলাম। 20 শতাব্দী আসার আগেই বেশিরভাগ কোম্পানি বুঝে ফেলে যে যেই মডেলে ওরা অপারেট করতেছে এই মডেলটা পুরোপুরি এফিশিয়েন্ট না। এমপ্লয়ীদের এত রেসপেক্ট দেওয়ার এবং এমপ্লয়ীদের প্রতি এত ভালোবাসার কোনো কারণ নেই, কারণ এমপ্লয়ির সংখ্যা অপ্রতুল। একটা এমপ্লয়ি গেলে আরেকটা এমপ্লয়ি পাওয়া কোনো ব্যাপার না, ঠিক যেভাবে একটা চেয়ার ভেঙে গেলে আরেকটা চেয়ার পাওয়া কোনো ব্যাপার না। এমপ্লয়ি আমাদের ব্যালেন্স শিটে একটা ডিসপোজেবল অ্যাসেট ছাড়া আর কিছুই না। এই রিয়েলাইজেশনটা যখন আসে আস্তে আস্তে কোম্পানিগুলার, তখন আস্তে আস্তে সবকিছু বদলায় যাওয়া শুরু করে। 1945-এর পরের 20 বছর, 1955 বলেন বা 1965 বলেন, কোনো একজনের চাকরি চলে যাওয়া একটা বিশাল ঘটনা ছিল। গ্রামের পর গ্রামে খবর চলে যেত যে দেখ ওই গ্রামের একজনের চাকরি চলে গেছে, কারণ তখন মানুষের চাকরি যাইতো না। কিন্তু মাত্র 20-25 বছরের মধ্যে চাকরি যাওয়া ব্যাপারটা হয়ে যায় পুরাই নর্মাল। কোম্পানিরা লে অফ করা শুরু করে, কোম্পানিরা আস্তে আস্তে পাবলিক মার্কেটে, স্টক মার্কেটে তাদের প্রেজেন্স বাড়ানো শুরু করে, এবং যতই কোম্পানি পাবলিক মার্কেটের দিকে যায়, যতই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস বাড়ে, যতই কোম্পানির ইনভেস্টর্স বাড়ে, ততই ওই কোম্পানির উপরে প্রফিটেবল হওয়ার প্রেসার বাড়ে। আরো প্রফিট করতে হবে, আরো প্রফিট করতে হবে, তারপরে আরো প্রফিট করতে হবে। এবং এই প্রফিট করার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এমপ্লয়ি ম্যানেজ করতে পারা, এবং এমপ্লয়ীদেরকে কত কমে কত বেশি আউটপুট নেওয়া যায় ওই ব্যাপারটা যে যত এফিসিয়েন্টলি করতে পারে সে তত ভালো প্রফিট অর্জন করতে পারে। শুরু হয় এমন একটা জিনিস যে ব্যাপারটাকে আপনারা সবাই এখন চিনেন, এটার অফিসিয়াল নাম হলো কর্পোরেট কালচার। তুমি একটা মেশিন, তোমার পুরো জীবন এখন আমার। তুমি সকালে আমার অফিসে আসবা, তুমি সন্ধ্যা পর্যন্ত আমার অফিসে কাজ করবা। যখন তুমি আমার অফিসে কাজ করতেছো না, তখনও তুমি আমার অফিস নিয়ে চিন্তা করবা। যে কয়দিন পর্যন্ত তুমি এই জিনিসটা করতে পারতেছো ওই কয়দিন আমি তোমাকে টাকা দিব, যেই দিন তুমি ওই জিনিসটা আর করতে পারবা না ওই দিন তুমি বিদায়, চলে যাও এখান থেকে। হিস্টোরিয়ানরা এই ব্যাপারটাকে বলে আধুনিক দাসত্ব, এবং এটার কেতাবি ভাষার বাইরে যে সাধারণ মানুষ এই জিনিসটাকে চিনে 9 to 5 ট্র্যাপ হিসাবে। আচ্ছা, কি মনে হয় আপনার, আমাদের যে সকাল 9টায় অফিসে যেতে হবে এবং আমাদের যে বিকাল 5টা পর্যন্ত অফিস করতে হবে, এই ব্যাপারটা কে ঠিক করলো? এটা সকাল 8টার থেকে 3টা হইলো না কেন, বা 12টার থেকে 2টা হইলো না কেন? সকাল 9টায় যাই শুরু করতে হবে, বিকাল 5টায় যাই শেষ হবে। এই অফিসিয়াল ভাগটা আসলে কে করে দিছে যে আমাদের জীবনের 24 ঘন্টা দিনে তার 3 ভাগের 1 ভাগ আমার অফিসের পেছনে, অন্য আরেকজনের কোম্পানির পেছনে দিতে হবে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগ পর্যন্ত মানুষ নিজেরটা নিজে চিন্তা করতে পারতো। আমার ক্ষেত আছে, আমি আমার ক্ষেতে টমেটো ফলাই, সামার যদি আসে, গরম যদি পড়ে, আমি বেশি টমেটো ফলাই, আমি সারাদিনই কাজ করি। আবার শীতকাল যখন আসে দেখা যায় আমি কোনো কাজই করি না। আমি নিজে ডিসিশন নেই আমার ক্ষেতের জন্য আমি কতটুকু কাজ করব। যারা খামারি ছিল তাদের জন্য সত্য, যারা ওই সময়ে অন্যান্য ব্যবসা বাণিজ্য করতো, চাল ফলাইতো, ডাল ফলাইতো, গরু বলতো, সবার জন্য এই কথা সত্য। তারা নিজেরা ডিসাইড করতে পারতো ডিপেন্ডিং অন সিচুয়েশন, প্রকৃতি ইত্যাদি ইত্যাদি, যে কখন তাদের একটু বেশি কাজ করতে হবে, কখন তাদের একটু কম কাজ করতে হবে। এমনও হয়েছে তারা দিনে 24 ঘন্টা কাজ করছে, আবার এমনও হয়েছে তারা দিনে 1 ঘন্টাও কাজ করে নাই। অন্য কেউ তাদের বলার মতো ছিল না যে আজকে তোর কাজ করতেই হবে, সে নিজেই বুঝতো কখন তার কাজ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যখন ফ্যাক্টরি আসা শুরু হইলো তখন একটা নতুন লেয়ার অফ এমপ্লয়মেন্ট আসলো, ম্যানেজার্স। এখন আর আমরা নিজের কথা নিজে শুনে নিজের মতো করে কাজ করতে পারি না। এখন আমাদের একটা বস আছে, এখন আমাদের একটা ম্যানেজার আছে, সে আমাদের বলে দেয় কিভাবে কাজ করতে হবে। এই ম্যানেজার যে আমাদের থেকে খুব বেশি কিছু জানে তা না। এই ম্যানেজার এবং আমাদের মধ্যে মেইন ডিফারেন্সটাই হইল অ্যাক্সেসের ডিফারেন্স। ম্যানেজারের তার উপরে যারা আছে, বস টাইপ মানুষজন, সিইও টাইপ মানুষজন, কোম্পানির মালিক টাইপ মানুষজন, এদের সাথে ম্যানেজারের কোয়ালিশন ভালো, এবং ম্যানেজারের কথা যদি আমরা না শুনি তাহলে বসদের কাছে আমাদের ইমপ্রেশন খারাপ হবে এবং আমাদের চাকরি চলে যাবে। ম্যানেজার আমাদের থেকে বেশি স্কিল্ড এরকম না ব্যাপারটা, জাস্ট ম্যানেজারদের রাখাই হয়েছে কারণ এত বেশি মানুষকে একজন বস বা একজন সিইও ম্যানেজ করতে পারবে না। এই কারণেই ম্যানেজার রাখা হয়েছে যে ম্যানেজ করবে। এখন ম্যানেজার তো রাখা হইলো, কিন্তু হাজার বছর ধরে মানুষ নিজের মতো করে খেতে খামারে কাজ করছে, এদেরকে তো ডিসিপ্লিনে আনা কঠিন। অনেক স্মার্ট মানুষ মিলে চিন্তা করে বের করলো মানুষকে ডিসিপ্লিনে আনার জন্য ফার্স্ট এবং বেস্ট উপায় হলো তাদেরকে যদি ছোট্ট বেলার থেকেই এমন একটা সিস্টেমে ঢুকানো সম্ভব হয় যে সিস্টেমটা তাদের প্রপার ডিসিপ্লিন শেখাবে। আবিষ্কার হইল স্কুল সিস্টেমের। স্কুল সিস্টেম, ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরবর্তী দুনিয়া, এই তিনটা মিলে এমন এক সিস্টেম ডেভেলপ করলো পৃথিবীতে যেখানে সবাই হয়ে গেল আধুনিক দাস। কেউ আর আগের মতো আরামের জীবন কাটায় না, সবাই অন্য আরেকজনের বিজনেস ইমপ্রুভ করার জন্য সারাদিন গাধার মতো খাটতেছে। এবং এই যে পুরা ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকেই আমরা বলতেছি আধুনিক দাসত্ব। এবং এই আধুনিক দাসত্বর একটা বড় নিয়ামক হলো স্যালারি। এক সময় মানুষ যখন যুদ্ধে যাইতো তখন লবণ এত দামি ছিল যে মানুষজনকে টাকা দেওয়া হইতো না, লবণ দিয়ে তাদের বেতন দেওয়া হইতো। যে তুমি যুদ্ধে অনেক ভালো করছো, তুমি নাও 1 কেজি লবণ, তুমি অনেক তো ভালো করো নাই, তুমি নাও আধা কেজি লবণ। লবণের ল্যাটিন নাম হইল স্যালারিয়াম, এবং এই স্যালারিয়াম কথাটার থেকে স্যালারি কথাটা এসেছে বা বেতন কথাটা এসেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এবং এই জিনিসটা আমাদের পরিচিত অনেকের সাথেই হয়েছে। কংগ্রাচুলেশনস করিম, এই হলো তোমার অফার লেটার, তুমি কাজ শুরু করতেছো আগামী সপ্তাহে বা আগামী মাসে আমাদের সাথে। অফার লেটারের ভিতরে লেখা আছে তোমার কাজকর্মের টার্মস, তুমি পাবা মাসে 30,000 টাকা, তোমার ছুটি থাকবে সপ্তাহে 2 দিন, 2 ঈদে তুমি আরো একটু বড় ছুটি পাবা এবং 2 ঈদে হয়তো তুমি বোনাসও পাবা, এবং আমরা খুবই এক্সাইটেড তোমার সাথে কাজ করার জন্য, তুমি জয়েন করো আগামী সোমবার বা রবিবার থেকে আমাদের কোম্পানিতে। এই অফার লেটারটা আপনি যখন অ্যাকসেপ্ট করলেন তখন আপনার সাথে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার হওয়া শুরু হইলো। 30,000 টাকা আপনি বেতন পাচ্ছেন ধরে নিলাম আমি। শুরুর দিকে এন্ট্রি লেভেল জব 90% ক্ষেত্রে বাংলাদেশে 30,000 20,000 এরকম থেকেই শুরু হয়। তার মধ্যে বাসা ভাড়া চলে গেল, বাচ্চা কাচ্চার খরচ চলে গেল, ডাক্তার বিল চলে গেল, খাবার খরচ চলে গেল, ট্রান্সপোর্ট চলে গেল। 30,000 খুব আহামরি আপনার বেঁচে থাকবে এরকম না। আপনি দেখবেন মাস শেষ হইতে হইতে আপনার হাতে কিছুই নাই, এবং আপনার মনের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা চলবে পরের মাসটা যদি আরেকটু তাড়াতাড়ি আসতো ভালো হইতো, কারণ আমি আবার নতুন করে 30,000 টাকা পাইতাম, যে টাকা আমি খরচ করতে পারতাম। এবং আপনার মনের কোনায় আপনি এটাই ভাববেন যে এই 30,000 তো একদিন বেড়ে 60,000 হবে, আমি প্রমোশন পাবো, আমার কোম্পানির ভিতরে ইনক্রিমেন্ট হইতে থাকবে, একসময় 30 থেকে 40 হবে, 40 থেকে 45 হবে, তারপর একসময় যায় 60 হবে, একসময় যায় 1 লাখ হবে। যখন এটা বাড়বে তখন আমি আমার জীবনে অনেক আনন্দ করব। আপাতত একটু কষ্ট করে সার্ভাইভ করার চেষ্টা করি, কারণ এই সার্ভাইভ যদি আমি না করি তাহলে তো আমি পর্যন্ত যাইতেই পারবো না যখন আমি আনন্দ শুরু করতে পারবো, তাই না? আসলে তা হয় না, কারণ আমরা সব স্ট্যাটে দেখছি যে মানুষের ইনকাম যত বাড়ে মানুষের এক্সপেন্সও ওই সোশ্যাল সার্কেল মেনটেন করার জন্য একই আনুপাতিক হারে বাড়তে থাকে। আপনার বেতন বাড়ছে, এখন করিম সাহেবের 2 ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার তো অ্যাটলিস্ট 1 ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, তাই না? আগামী সপ্তাহে পার্টি আছে জন্মদিনের, ওই যে পার্টিতে আপনি কি পরে যাবেন? কিছু একটা তো দিতে হবে গিফট হিসেবে। বাকিরা কি দেয় তার থেকে অনেক খারাপ কিছু তো আর দেওয়া সম্ভব না, তাই না? সবাইকে দেখতেছি আইফোন চালায় বা খুব ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন চালায়, আমি 5,000 টাকার একটা ফোন চালাচ্ছি এরকম একটা অফিসে, এটা তো যায় না আমার সাথে, তাই না? ঠিক আছে আমি 20টা শার্ট কিনলাম না, বাট আমি যাদের সাথে এখন চলতেছি তারা তো 15টা শার্ট কিনেছে, আমি অ্যাটলিস্ট 5টা তো কিনবো, তাই না? আপনি টেরও পাবেন না কিভাবে আপনার খরচ বেড়ে বেড়ে এক্স্যাক্টলি আপনার এক্সপেন্সের সাথে ম্যাচ করে ফেলবে এবং আপনার হাতে আর কিছু থাকবে না জমানোর জন্য। এবং এই ট্র্যাপটার থেকে 1,90,000 80,000 দিয়ে বের হওয়া যায় না, একবারে 2 লাখ 3 লাখ 4 লাখ এক্সপোনেনশিয়াল জাম্প যখন হয় ক্যারিয়ারে, শুধুমাত্র তখনই এক্সেস অ্যামাউন্ট অফ ক্যাপিটাল থাকে, যে ক্যাপিটাল দিয়ে এই ট্র্যাপটা থেকে বের হওয়া সম্ভব, যেটা বেশিরভাগ মানুষের জীবনে হয় না। একজন অ্যাভারেজ মালিক ওর অ্যাভারেজ এমপ্লয়ি থেকে 400 গুণ মিনিমাম বেশি ইনকাম করে। তো আপনি বুঝেন আপনি এমন একটা গেম খেলতেছেন যে গেমে আপনার জিতার কোনো চান্স নাই। আপনি যতই মন দিয়ে কাজ করেন, আপনি যতই মন দিয়ে চাকরি করেন, আপনি যতই একদম জি জান দিয়ে একদম সেবা করে কোম্পানির উল্টায় ফেলেন, কোনোদিনও আপনি এই গেমে জিতবেন না, কারণ এই গেমটা রিগড। এই গেমটা বানানোই হয়েছে এমনভাবে যে গেমটা আপনার পক্ষে জিতা কখনো সম্ভব না। একজন অ্যাভারেজ মানুষ 90,000 ঘন্টা তার জীবনে কাজ করে কাটায় অন্য আর একটা কোম্পানির জন্য, অন্য আর একটা মানুষের জন্য। এই 90,000 ঘন্টার এটা হলো কর্মক্ষেত্রে ঘন্টা। এর আগে আপনার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য কিছু ঘন্টা ব্যয় হবে, জ্যামের ভিতরে বসে কিছু ঘন্টা ব্যয় হবে, কর্মক্ষেত্র থেকে ফেরত আসার সময় কিছু ঘন্টা ব্যয় হবে। আপনি ধরে নিতে পারেন খুব ইজিলি এটা 1 লাখের উপরে চলে যাবে ঘন্টা। আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ সময় আপনি ঘুমায় কাটান
এবং বাকি যে 2 ভাগ আছে সেই 2 ভাগের 1 ভাগ আপনি এই কাজের পিছনে দেন, এবং 65%-এর বেশি মানুষ তাদের ওই কাজে হ্যাপিও না। সো 65%-এর বেশি মানুষ তাদের জীবনের জেগে থাকা 2 ভাগের 1 ভাগ এমন একটা জিনিসের পিছনে ব্যয় করে যে জিনিসটার পিছনে তাদের কোনো আগ্রহ নেই এবং যে জিনিসটা নিয়ে তারা একদমই খুশি না। ব্যাপারটা কি অদ্ভুত না, যে একটা জিনিস আমি পছন্দ করি না কিন্তু আমার লিমিটেড লাইফের 2 ভাগের 1 ভাগ আমি এই জিনিসের পিছনে দিয়ে দিচ্ছি। আমরা অনেকে হয়তো ভাবি যে না ঠিক আছে, আমি এখন এটা করতেছি কিন্তু সবসময় আমি এটা করব না, ইভেনচুয়ালি আমি যাই অন্য কিছু করব, ইভেনচুয়ালি আমি যাই নিজের কিছু করব। বাট এগুলো আসলে করা হয় না। তার কারণ শুধু আপনি 8 ঘন্টা দিচ্ছেন এমন না, 8 ঘন্টা তো আপনি দিচ্ছেন আপনার শ্রম, আপনার কর্মঘণ্টা, বাট আগে পরে উপরে নিচে প্রেশার ইত্যাদি মিলায় ওই 8 ঘন্টা আপনার কাছ থেকে 12 ঘন্টার প্রেশার নিয়ে নিচ্ছে। এবং ওই ফিজিক্যাল এফোর্ট, মেন্টাল এফোর্ট দেওয়ার পরে আপনার হাতে এনাফ ব্যান্ডউইথ থাকবে না যে ব্যান্ডউইথটা দিয়ে আপনি নিজের কিছু দাঁড় করানোর চেষ্টা করবেন। এটা হওয়া সম্ভব না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। এই কারণে এটা হয়ও না। তারা নিজেরা রিয়ালাইজও করে না যে কখন কিছু না বুঝে 30 বছর তারা একটা চাকরির পিছনে দিয়ে ফেলছে। একটা বাজে চাকরি আপনার জীবন থেকে দিনে 8 ঘন্টা নেয় না, একটা বাজে চাকরি আপনার পুরো জীবনটা নিয়ে নেয়। এবং এই জিনিস যত তাড়াতাড়ি আপনি রিয়ালাইজ করতে পারেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। আচ্ছা, বুঝলাম আমরা এত কঠিন একটা জীবন। এখন আমরা এই 9 to 5 এর ভয়ঙ্কর ট্র্যাপ থেকে বের হব কিভাবে? প্রথমেই আপনার যেটা করতে হবে, আপনার মাইন্ডে একটা পার্মানেন্ট শিফট দরকার। আপনি একজন এমপ্লয়ির মতো করে ভাবেন, আপনার ভাবতে হবে একজন এন্টারপ্রেনারের মতো করে। আমি 10 টাকা খরচ করছি, আমার 11 টাকা যত তাড়াতাড়ি সম্ভব পাইতে হবে। ওই মেন্টালিটি নিয়ে আপনি কখনোই এই র্যাট রেস থেকে বেরোইতে পারবেন না, কখনোই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাইতে পারবেন না। 9 to 5 সারা জীবন আটকায় থাকবেন। 1 নাম্বার কাজ হলো, কোনো কিছু করার আগে, কোনো একদম পাগলের মতো সাহসী পদক্ষেপ নেওয়ার আগে মিনিমাম 2 বছরের সেফটি নেট বানানো। ইন্টারন্যাশনালি বলে 3 মাস বা 6 মাস, বাংলাদেশের ক্ষেত্রে আমি বলি 2 বছর, কারণ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেম না। সেফটি নেট বানানো মানে কি? প্রত্যেক মাসে চলতে আমার যত টাকা লাগে সেইটা গুণ 24, যে টাকাটা আসলো এই টাকাটা আমার ক্রেডিট অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্টে নর্মালি থাকতে হবে। আমার ব্যাংকে একটা জায়গায় এই টাকাটা থাকতে হবে যেটা আমি ধরবো না, এবং এই টাকাটা আমি ব্যবহার করব যখন আমার কিছু করার থাকবে না, যাতে করে কিছু করার না থাকলেও আমি 2 বছরের একটা রানওয়ে পাই, যে 2 বছর আমার অন্য কারো কাছে হাত পাততে হবে না। এই জিনিসটা যখন আপনি করলেন তখন আপনার ব্যাকবোন একটু শক্ত হইলো এবং আপনার হাতে 2 বছরের সময় আসলো। আমরা কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার কথা বলি নেই এখনো, আমরা চাকরি দাও করতেই থাকবো এবং তার পাশাপাশি আমরা এই 2 বছরের সেফটি নেটটা বানাবো। এই দুইটা জিনিস যখন আমার হবে তখন আমার মেরুদণ্ড শক্ত হবে এবং তখন আমি 3টা কাজ করা শুরু করব। আস্তে আস্তে আমি আমার সময় ট্রেড করা থেকে বের হয়ে আসবো। আমার সময় দিব 8 ঘন্টা, বদলে তুমি আমাকে টাকা দিবা, ওই টাইপ লেনাদেনার মধ্যে আপনি থাকবেন না। ওই টাইপ লেনাদেনা নিয়ে কিছুই হওয়া সম্ভব না। সেকেন্ড, আমরা কারো পারমিশনের জন্য ওয়েট করব না। হ্যাঁ, আমার ওই বন্ধু বলছে ও বাইর হবে ওই চাকরির থেকে, আমরা 2 জন মিলে তারপরে কিছু একটা শুরু করব। হ্যাঁ, আমাকে অমুক বলছে যে আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু কানাডার থেকে আসি, আমরা একসাথে। আমরা কারো পারমিশন বা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না, আমরা নিজেই করবো যা করার জন্য। কে কি বলছে না বলছে, করছে না করছে, তাতে আমাদের কিছু যায় আসে না। থার্ড, আমরা লজিক্যাল রিস্ক নিব। লজিক্যাল রিস্ক কি জিনিস? লজিক্যাল রিস্ক হলো এমন রিস্ক যেই রিস্কে আপনি যদি হেরে যান আপনার সব ধ্বংস হয়ে যাবে না। সো আমরা চাকরি ছেড়ে দিব না, চাকরি ছেড়ে দিয়ে একটা ফেসবুক পেজ খুলে আমরা টাঙ্গাইলের শাড়ি বিক্রি করা শুরু করবো না। ওইটা একটা বোকার মতো কাজ। আমরা লজিক্যাল রিস্ক নিব। আমরা কোম্পানির থেকে 1 মাসের একটা আনপেইড লিভ নেওয়ার চেষ্টা করব। আমরা কোম্পানিতে চাকরি করব ঠিক আছে, বাট একই সাথে আমরা কম ঘুমায় পাশাপাশি কিছু দাঁড় করানো যায় নাকি চেষ্টা করব। একটা রিস্ক হইতে পারে আমরা আমাদের সোশ্যাল সার্কেল একদম ছোট করে নিয়ে আসবো এবং সবাইকে বলবো ভাই আগামী 1 বছর আমার সাথে যোগাযোগ করবি না কেউ, আগামী 1 বছর আমি নিজের একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করব, হইলে দেখা হবে 1 বছর পরে, না হইলেও দেখা হবে 1 বছর পরে, বাট এই 1 বছর আমাকে আপনারা জ্বালাবেন না। ছোট ছোট রিস্ক নিব আমরা, লজিক্যাল রিস্ক নিব আমরা, এবং এই ছোট ছোট রিস্কগুলোর ছোট ছোট উইন মিলে মিলে একটা বড় কিছু হবে। প্ল্যান করে কখনোই আপনি এই যুদ্ধে জিতবেন না, প্ল্যান করে কখনোই জিতা যায় না যদি না অ্যাকশন নেওয়া হয়। প্রশ্ন হইল এই অ্যাকশন আপনি আদৌ নিবেন নাকি আগামী 30 বছর প্রত্যেক দিন 8 ঘন্টা মিনিমাম, কখনো কখনো 9 ঘন্টা, জ্যামে পড়লে 12 ঘন্টা আপনি এমন একটা কোম্পানির জন্য কাজ করতে থাকবেন যে কোম্পানির সাথে আপনার কোনো লেনাদেনা নাই। আপনার জন্মের আগেও ওই কোম্পানি ছিল, আপনার মৃত্যুর পরেও ওই কোম্পানি থাকবে। আপনি বেঁচে আছেন না মরে গেছেন তার সাথে ওই কোম্পানির কিছু যায় আসে না। ওই জীবন কি আপনি চান? আমার মনে হয় আপনি চান না, বাট আপনি একটু ভেবে দেখেন। টাটা।